বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব কার্যপত্র। কার্যপত্র এটা বরিশাল বোর্ড 2023 তিশা লিমিটেড। প্রথমত আমরা কার্যপত্রর রেয়ামিলের যে নামগুলো আছে নামগুলো আমরা এখন উঠিয়ে নিব। প্রথমে আছে মূলধন, তাই না? এই প্রথমে মূলধন আছে না? মূলধন 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 স্বাভাবিকভাবে আমরা জানি ক্রেডিট, যদিও এখানে রেয়ামিলেরটা ডেবিট এবং ক্রেডিটটা দেয়া থাকে, সেটা দেখে আমরা উঠিয়ে নিতে পারবো। মূলধন আছে 80,000 টাকা। 80,000 টাকা। আমরা একটু যদি এইভাবে দাগগুলো একটু টেনে নিই, তাহলে আমাদের হিসাব করার জন্য একটু সুবিধা হয়। আমরা ক্রমান্বয়ে নিচের গুলাও এখন সিরিয়াল মতো করে ফেলবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে রেয়ামিলের যে এন্ট্রিগুলো ছিল সেগুলো উঠিয়ে নিয়েছি অলরেডি। মোট যোগফল 2,90,000 ডেবিট দিকে এবং ক্রেডিট দিকেও হয়েছে 2,90,000 টাকা। এবার আমরা সমন্বয়ের কাজ করব। এখন শুধু এখানে সমন্বয় ডেবিট এবং ক্রেডিটের কাজগুলো আমাদের করতে হবে। আমরা সমন্বয়গুলো একটু পড়ছি। প্রথম নাম্বার সমন্বয়, বেতন বকেয়া রয়েছে 5,000 টাকা। বেতন যদি বকেয়া থাকে তাহলে এর স্বাভাবিকভাবে সমন্বয় হয় কি, বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট। আমাদের আগে দেখতে হবে এখানে যদি কোনো নাম থেকে থাকে হিসাবের শিরোনাম, তাহলে আমরা নিচে লিখতে পারবো না, আর যদি না থাকে তাহলে আমাদের কি করতে হবে, নিচে ওইটা লিখতে হবে। তাহলে এখানে বেতন হিসাব কত টাকা? 5,000। আর বকেয়া বেতন এখানে নাই, সো আমাদের নিচে লিখতে হবে বকেয়া বেতন। আচ্ছা, আমি এটা একটু দাগ টেনে দিই। বকেয়া বেতন হিসাব ক্রেডিটে কত টাকা আসবে? 5,000 টাকা। বেতন হিসাব ডেবিট, বকেয়া বেতন হিসাব ক্রেডিট 5,000 টাকা। আমাদের সমন্বয় নাম্বার 2 বলছে অগ্রিম বীমার মেয়াদ উত্তীর্ণ হয়েছে 20,000 টাকা। তাহলে আমরা যদি দেখি উপরে কি আছে, আমাদের রেয়ামিলে অগ্রিম বীমা আছে। তো উপরে যদি সম্পদ থাকে আমরা খরচ বা ব্যয়ের জাবেদা দিয়ে, খরচের জাবেদা দিয়ে শুরু করব। আর উপরে যদি কোনো কিছুর খরচ থাকে তাহলে আমরা সেটা সম্পদের জাবেদা দিয়ে শুরু করব সমন্বয় করার সময়। তাহলে এখানে অগ্রিম বীমা আছে, তাহলে স্বাভাবিকভাবে আমাদের কি জাবেদা হবে? সমন্বয় জাবেদা বীমা খরচ হিসাব। বীমা খরচ হিসাব কি হবে? ডেবিট হবে। বীমা খরচ কত টাকা আছে আমরা একটু খেয়াল করি। এখানে যেহেতু আমাদের বলা আছে অগ্রিম বীমা 30,000 টাকা, সমন্বয়ে বলা আছে 20,000 টাকা, তার মানে বুঝাই যাচ্ছে আমাদের খরচ হয়েছে 20,000। এখানে ডেবিটে আসবে বীমা খরচ হিসাব ডেবিট, আর অগ্রিম বীমা ক্রেডিটে আসবে সমন্বয়ের ঘরে 20,000 টাকা। আমরা যদি তৃতীয় সমন্বয় দেখি, তৃতীয় সমন্বয় আমাদের আছে আসবাবপত্র ও খুচরা যন্ত্রপাতির ওপর 10% হারে অবচয় ধরতে হবে। তাহলে স্বাভাবিকভাবে অবচয় হিসাব ডেবিট, অবচয় হিসাব ডেবিট। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আসবাবপত্র এখানে কত টাকা আছে। আসবাবপত্র আছে 50,000 টাকা। 50,000 টাকা 10% করলে 5,000 টাকা হবে। আর খুচরা যন্ত্রপাতি আছে 25,000 টাকা। 25,000 টাকার যদি 10% করি তাহলে 2,500 টাকা। মোট অবচয় হিসাব ডেবিট 7,500 টাকা। পুঞ্জীভূত অবচয় এখানে এরকম কোনো হিসাবে শিরোনাম নাই, সো আমাদের লিখতে হবে পুঞ্জীভূত অবচয়। প্রথমটা আসবাবপত্র লিখবো আমরা, পুঞ্জীভূত অবচয় আসবাবপত্র 5,000। দেখেন তারপরে আরেকটি পুঞ্জীভূত অবচয় ছিল, সেটা হচ্ছে খুচরা যন্ত্রপাতি। পুঞ্জীভূত অবচয় খুচরা যন্ত্রপাতি, এটা 2,500 টাকা সমন্বয়ের ক্রেডিট করব আমরা। এবার দেখি স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের মোট 3টি সমন্বয় ছিল, কিন্তু অঙ্কের মধ্যে যদি আমরা যাই আপনারা দেখতে পাবেন, আমি আবারও বলছি এটা বরিশাল বোর্ড 2023
তৃষা লিমিটেড কার্যপত্র করছি আমরা 10 ঘর বিশিষ্ট। এখানে রিয়ামিলের মধ্যে একটি এন্ট্রি আছে, সেটা হচ্ছে 10% ব্যাংক ঋণ, অর্থাৎ যেটা ব্যাংক ঋণ নেওয়া হয়েছে 35,000 টাকা, এর 10% আমাদের সুদ ধার্য করতে হবে। তাহলে আমরা যদি এটার জাবেদা করি তাহলে কি আসে, সুদ খরচ হিসাব ডেবিট। এখন দেখেন উপরে সুদ খরচ নামে আমাদের কোনো এন্ট্রি নাই, তাহলে আমাদের নিচে দিয়ে দিতে হবে সুদ খরচ হিসাব সমন্বয় ডেবিট কত টাকা, 35,000 টাকা 10% করলে 3,500 টাকা। তাহলে বকেয়া সুদ খরচ হিসাব। জি, আপনারা কোনো প্রশ্ন থাকলে বলেন। সুদ খরচ, সরি, সুদ খরচ হিসাব ডেবিট 3500 টাকা। আর বকেয়া সুদ খরচ, ব্যাংক ঋণের বকেয়া সুদ কত, ব্যাংক ঋণের বকেয়া সুদ হিসাব 3500 টাকা। এখানে আমরা কি করব, ক্রেডিট করব। স্বাভাবিকভাবে আমরা সমন্বয়ের কাজগুলো করে ফেলছি। এবার আমরা যোগ বিয়োগ করে একটু দেখবো। এখানে 20, 25, 25, 20,000, 25,000, 5, 30,000, 30, 34, 35, 39,000। আচ্ছা, আমরা একটু যোগ বিয়োগ করি। 20,000, 10, 30,000 যোগ 2500 যোগ 3500, 36,000। আমরা এটা একদম নিচে লিখে ফেলবো। দুই দিকে আমাদের 36, আমি আবারও দেখাচ্ছি, 25 এবং এই দুইটা যোগ করলে আমাদের 36,000 হয়। এবার দেখেন আমরা কি করব, সমন্বিত রেয়ামিল করব। সমন্বিত রেয়ামিলের মূল কাজটা হচ্ছে, শুধু যদি কোনোটা ডেবিট থাকে আমরা ডেবিটে বসাবো, শুধু কোনোটা ক্রেডিট থাকলে ক্রেডিটে বসাবো। যখন আমাদের একটা ডেবিট থাকবে এখানে, এখানে আরেকটা ডেবিট, ডেবিট আর ডেবিট মিলে ডেবিট। যদি এখানে একটা ক্রেডিট থাকে এখানে একটা ক্রেডিট থাকে, তাহলে ক্রেডিট আর ক্রেডিট মিলে ক্রেডিট। বাট ডেবিট এবং ক্রেডিট যখনই সাংঘর্ষিক হয়ে যাবে, সাংঘর্ষিক হলে আমরা কি করব, যেটা বড় থাকে সেটার পক্ষ নিয়ে, ডেবিট বড় থাকলে ডেবিটের পক্ষ, ক্রেডিট বড় থাকলে ক্রেডিটের পক্ষ নিয়ে বাদ বাকিটাকে আমরা মাইনাস করে দেব। আমরা একটু দেখি, মূলধন ক্রেডিট, তাহলে এখানে শুধুই ক্রেডিটে বসবে। এখানে 35,000 টাকা ব্যাংক ঋণ ক্রেডিট। এখানে বিক্রয় 1,75,000 ক্রেডিট। খুচরা যন্ত্রপাতি ডেবিট। এখানে দেখেন অগ্রিম বীমা, এখানে আছে কি অগ্রিম বীমা, অগ্রিম বীমা একটা ডেবিট এটা ক্রেডিট, বাট বড়কে ডেবিট, তাহলে আমরা ডেবিটেই বসাবো। 30 থেকে 20 বাদ দিলে অটোমেটিকলি আমাদের 10,000 টাকা হবে। ভাড়া ডেবিট, সরি আমি এখানে ডেবিট বলেছি বাট ক্রেডিটে গিয়ে বসিয়েছি ভুলক্রমে। এখানে 40,000 টাকা, এখানে 75,000, এখানে 35,000, এখানে 50,000। এখন দেখেন এইটাও ডেবিট এইটাও ডেবিট, 25 আর 5 30,000। এইটা বিজ্ঞাপন 10,000। আচ্ছা, এইটা তো আমরা নামিয়েছিলাম। এখানে বকেয়া, এই যে বকেয়া বেতন হিসাব ছিল কি ক্রেডিট, তাহলে এখানে কোথায় বসবে, ক্রেডিটেই বসবে। এখানে বীমা খরচ হিসাব ডেবিট, সো ডেবিটে বসবে। এখানে ডেবিট, এইটা শুধুই ক্রেডিট, ক্রেডিট, এখানেও ক্রেডিট, এখানে ডেবিট, এইটা ক্রেডিট। এখন আমরা একটু যোগ বিয়োগগুলো সেরে ফেলবো। 80,000 যোগ 35,000, 1,75,000, 5,000, 5,000, 2,500 যোগ 3,500, মোট আমাদের হচ্ছে 3,06,000 টাকা। ক্রেডিট দিকে 3,06,000 হয়েছে, আমাদের ডেবিট দিকেও 3,06,000 হতে হবে। আমরা একটু যোগ বিয়োগ করে দেখি। 25,000 যোগ
10,000, 40,000, 75,000, 35,000, 50, 30,000, 10,000, 20,000, 7,500, 7,500 যোগ 3,000। আচ্ছা, দেখেন তাহলে আমরা এইদিকেও যোগ করে পেয়েছি কত, 3,06,000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের একটি টেকনিক শিখিয়ে দিতে চাই। এটা আবার তোমরা পরীক্ষার হলে কেউ লিখো না। যত প্রকারের আয় আছে, আমি একটু অন্য কালারের কলম দিয়ে লিখছি। যত প্রকারের আয় আছে, আয়গুলো আমরা এই ঘরে লিখব, ব্যয়গুলো এখানে লিখব, সম্পদ এবং উত্তোলন আমরা এই আর্থিক অবস্থার বিবরণী ডেবিটে লিখব, দায় অবলিক মূলধন আর্থিক অবস্থার বিবরণীর ক্রেডিটে লিখবো। আমি তোমাদের আরেকটি বিষয় একটু বলে রাখি, যদি নিট ক্ষতি হয় তাহলে স্বাভাবিকভাবে আমরা এখানে আর্থিক অবস্থার বিবরণীতে ক্রেডিট হচ্ছে ডেবিটে লিখবো, এবং যদি নিট মুনাফা হয় আর্থিক অবস্থার বিবরণীতে আমরা ক্রেডিট দিকে লিখবো। এখন দেখো, আমরা চাইলে এই ঘর দুটা আলাদা আলাদা করে করতে পারি, চাইলে আমাদের সময় বাঁচানোর জন্য আমরা একসঙ্গেও করতে পারি। এখন আমাদের শুধুমাত্র সমন্বিত রেয়ামিলের এই যে ডেবিট এবং ক্রেডিট, সেটার টাকা নিয়ে আমরা টাকাটাকে ব্যবহার করব, বাট আমরা হিসাবে শিরোনামটা এখান থেকে নিব। আমরা দেখি, একটু করি একসঙ্গে সবাই। মূলধনটা আমি আগে লিখে দিছি, এখানে ক্রেডিটে আসবে। তারপরে ব্যাংক ঋণ একটা দায়, ক্রেডিটে আসবে। বিক্রয় হচ্ছে স্বাভাবিকভাবে আয় হলে আমাদের বিশদ আয় বিবরণীর ক্রেডিটে আসবে। তারপরে খুচরা যন্ত্রপাতি সম্পদ। এখানে একটা কথা আছে, খুচরা যন্ত্রপাতিকে আমরা সাধারণত চলতি সম্পদ ধরি, সেটা IAS 2 অনুযায়ী ধরি, কিন্তু এখানে যেহেতু অবচয় ধার্য করতে বলা হয়েছে খুচরা যন্ত্রপাতির উপর, সে অনুসারে IAS 16 অনুযায়ী আমরা খুচরা যন্ত্রপাতিকে এখানে কি আমরা যেহেতু অবচয় করতে বলছে, স্থায়ী সম্পদ হিসাবে বিবেচনা করে নিয়েছি। এখন দেখেন, অগ্রিম বীমা, যেটা আমাদের জন্য কি সম্পদ। ভাড়া আমাদের জন্য ব্যয়। তারপরে কি আছে, বিক্রিত পণ্যের ব্যয় আমাদের জন্য, এইটাও বিশদ আয় বিবরণীর ডেবিট পাশে বসবে। সমাপনী মজুত পণ্য, যেটা আমাদের জন্য সম্পদ। তারপরে দেখেন আসবাবপত্র সম্পদ। তারপরে আছে বেতন আমাদের জন্য ব্যয়। বিজ্ঞাপন ব্যয়। তারপরে এখানে আছে বকেয়া বেতন হিসাব, বকেয়া যেটা সেটা হচ্ছে দায়। বীমা খরচ ব্যয়। তারপরে আছে অবচয় হিসাব স্বাভাবিকভাবে ব্যয়। পুঞ্জীভূত অবচয়টা যে এখানে আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে কিসে ক্রেডিটে যাবে। আসবাবপত্র পরেরটা পুঞ্জীভূত অবচয়, খুচরা যন্ত্রপাতি এটাও ক্রেডিটে যাবে। সুদ খরচ একটা ব্যয়, সো এটা বিশদ আয় বিবরণীর ডেবিটে যাবে। ব্যাংক ঋণের বকেয়া সুদ এটা হচ্ছে দায়। দেখেন, আমরা কিন্তু পরীক্ষার হলে একটু সময় সাশ্রয় করার চেষ্টা করি। সো এই দুইটা, অর্থাৎ বিশদ আয় বিবরণীর ডেবিট ক্রেডিট এবং আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট ক্রেডিট, দুইটা আমরা একসঙ্গে করতে পারি। আমার মনে হচ্ছে এখানে ডেবিটটা বড় আছে। ডেবিটটার যোগফল কত হয় আমরা একটু দেখি। ডেবিটে আছে প্রথমত 40,000, 75,000, 30,000, 10,000, 20,000 যোগ 7,500 যোগ 3,500, মোট 1,86,000 টাকা হচ্ছে। এইদিকে হচ্ছে আমাদের 1,86,000। আমাদের নিয়ম অনুসারে কি, ডেবিট বড় হোক অথবা ক্রেডিট বড় হোক, দুইটাই বড়টা লিখতে হয়। তাহলে আমরা দেখেন এখানে একটা জিনিস পাচ্ছি কি, আমাদের আয়ের চাইতে ব্যয় বড় হয়েছে, স্বাভাবিকভাবে কি আমাদের নিট ক্ষতি হয়েছে।
তাহলে এই 1,86,000 থেকে আমরা 1,75,000 যদি বাদ দিই তাহলে আমাদের নিট ক্ষতির পরিমাণ কত? 11,000 টাকা, তাই না? তাহলে আমরা এখানে লিখব কি? নিট ক্ষতি। নিট ক্ষতি হলো আমাদের 11,000 টাকা। এখন দেখেন, আমি আগেই বলেছিলাম যদি আমাদের, আমি আবারও লিখে দিচ্ছি, নিট ক্ষতি, ক্ষতি হলে ডেবিট, নিট লাভ, লাভ হলে আমরা কি করব? ক্রেডিট। তাহলে যেহেতু ক্ষতি হয়েছে সেহেতু আমরা এখানে ডেবিট দিকে দিয়ে দিব কত টাকা? 11,000 টাকা। এবার আমরা যদি যোগ করি 11,000, 50,000, 35,000, 10,000, 25,000, তাহলে মোট কত হচ্ছে? 1,31,000। এখন আমরা ক্রেডিট দিকে যোগ করে দেখি কত হয়। 80,000, 35,000, 5,000, 5,000, 2,500 এবং 3,500 টাকা, মোট 1,31,000। দেখেন আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে ডেবিট এবং ক্রেডিটটাও মিলে গেছে, তার মানে আমরা বুঝতে পারছি আমাদের অঙ্কটা হয়ে গেছে। এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম আরো পড়াশোনা সংক্রান্ত ভিডিও পেতে আমাদের পেজটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বলে আমি আশা প্রকাশ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে।